হ্যালো স্টুডেন্টস, সকলকে দর্শন পাঠ এই চ্যানেলে স্বাগত জানাই। আমি শম্পা রায়চৌধুরী। আজ আমি সকল ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই দর্শন পাঠ চ্যানেলটি খুলেছি। এই চ্যানেলে দর্শন অর্থাৎ ফিলোজফি বিষয়ক ভিডিও পাওয়া যাবে, বিশেষত একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বর্তমান পাঠ্যক্রম অনুসারে। যেহেতু দ্বাদশ শ্রেণীর উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগত 2025 শিক্ষাবর্ষের মার্চ মাস থেকে শুরু হতে চলেছে, তাই আশা করছি সকলেরই প্রস্তুতি খুবই ভালো চলছে বা শেষ হয়ে গেছে। নতুন করে প্রথম থেকে এই সম্পূর্ণ পাঠ্যসূচি শেষ করার আর বিশেষ কিছু সময় বাকি নেই বলেই আমার মনে হয়। তাই আমি চেষ্টা করব এই দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমানুসারে প্রশ্ন ও উত্তর পর্বের কিছু ভিডিও নিয়ে আসার। আজ এই ভিডিওতে দ্বাদশ শ্রেণীর দর্শন বিষয়ক সম্পূর্ণ পাঠ্যসূচি এবং পরীক্ষার নম্বর বিভাজন সম্পর্কে তোমাদের অবগত করার চেষ্টা করব। যদিও তোমরা তোমাদের পাঠ্যসূচি বা পরীক্ষার নম্বর বিভাজন সম্পর্কে আগে থেকেই জানো, কারণ তোমাদের অনেক দিনই সময় অতিবাহিত হয়ে গেছে, তবুও আমি শুরু করার আগে আর একবার তোমাদেরকে নম্বর বিভাজন এবং পাঠ্যসূচি সম্পর্কে একটা ধারণা দিয়ে দিতে চাই। দর্শন পাঠরত স্টুডেন্টদের দর্শন পাঠ চ্যানেলে স্বাগত জানিয়ে দ্বাদশ শ্রেণীর সিলেবাসের পুঙ্খানুপুঙ্খ আলোচনা শুরু করব। দর্শনের সিলেবাসটাকে তোমাদের দুটো বিভাগে ভাগ করা হয়েছে, ক বিভাগ এবং খ বিভাগ। ক বিভাগে তোমরা দেখতে পাবে অবরোহমূলক তর্কবিদ্যা বা অবরোহ যুক্তি। অবরোহ যুক্তির প্রথম অধ্যায়ে থাকবে তোমাদের যুক্তি। এই যুক্তির সম্বন্ধে আমি তোমাদের আলোচনা করব পরবর্তী ক্লাসে, ভিডিওতে। যুক্তি কয় প্রকার, যুক্তির ব্যাপ্যতা, যুক্তির বৈধতা, বিভিন্ন বিষয় নিয়ে। যুক্তি থেকে তোমাদের কোনো ব্রড কোশ্চেন আসবে না, সব এসএকিউ বা এমসিকিউ আসবে। এই নাম্বার বিভাজনটা আমি তোমাদেরকে পরে শেষের দিকে আলোচনা করছি। দ্বিতীয় অধ্যায়ে থাকছে তোমাদের বচন। এটা একটি খুব গুরুত্বপূর্ণ অধ্যায়, যেখানে তোমাদেরকে বাক্য থেকে বচন, বাক্যকে কিভাবে বচনে পরিণত করা যায় সেটা তোমাদেরকে শিখতে হবে, এবং সেইটাই তোমাদের ভিত। তোমরা যদি সেটা ভালো মতো শিখতে পারো, তাহলে তোমরা পরবর্তী অধ্যায়গুলোর আলোচনা বা পড়া তোমরা খুব ভালো মতোই বুঝতে পারবে, এবং পরবর্তী অধ্যায়ের যা যা আছে তোমরা প্রত্যেকটা নিজে থেকেই করতে পারবে। কারণ এটা হচ্ছে লজিক চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার যেখানে তোমাদেরকে ভালো মতো বুঝতে হবে। তোমরা যদি ঠিকমতো বুঝতে পারো বা আয়ত্ত করতে পারো, তাহলে তোমাদের একটা নাম্বারও কাটা যাবে না, এবং তোমরা প্রচুর নাম্বারও ক্যারি করতে পারবে। সেই জন্য তোমাদেরকে খুব ভালো মতো ক্লাসটা করতেও হবে এবং ভালো মতো বুঝতেও হবে। তোমরা বোঝার চেষ্টা করবে। তৃতীয় অধ্যায়ে আছে বচনের বিরোধিতা। এটাও তাই, তোমাদের বচনের বিরোধিতাও করতে গেলে তোমাদের ওই বচনই কাজে লাগবে। সেটাও তোমাদেরকে সঙ্গে আমি পরবর্তী আলোচনা করব পরবর্তী ক্লাসে, যে বচনের বিরোধিতা করতে গেলে তোমাদের খুব শর্ট পদ্ধতিতে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো, যেখানে তোমরা খুব সহজেই বচনের বিরোধিতা করতে পারবে। চতুর্থ অধ্যায় আছে অমাধ্যম অনুমান। এখানেও তোমাদের আবর্তন বিবর্তন আছে, যেখানে তোমাদেরকে প্রথমেই বাক্য থেকে বচন করতে হয়, সেখান থেকে তোমাদেরকে আবার আবর্তন বিবর্তন করতে হয়। সেই জন্য তোমাদেরকে দ্বিতীয় অধ্যায়ের বচনটা খুব ভালোভাবে তোমাদেরকে পড়তে হবে বা বুঝতে হবে। বোঝাটা তোমাদের খুব প্রয়োজন। এখানে মুখস্থ করলে কোনো কাজ হবে না, এখানে তোমাদেরকে সম্পূর্ণ তোমাদেরকে বুদ্ধিটা কাজে লাগাতে হবে। পঞ্চম অধ্যায় আছে নিরপেক্ষ ন্যায়। নিরপেক্ষ ন্যায়টাই একটু তোমাদের টাফ অধ্যায়, যেখানে তোমাদেরকে পূর্ববর্তী অধ্যায়গুলো তো কাজে লাগবেই, এবং কিছু নিজস্ব কিছু জিনিস আছে যেগুলো তোমাদেরকে বুঝে করতে হবে। কিছুটা অঙ্কের টাইপের তোমাদের বুঝে করতে হবে, এবং তোমরা যদি ঠিক করতে পারো পুরোপুরি নাম্বারই তোমরা ওটা ক্যারি করতে পারবে। ষষ্ঠ অধ্যায় প্রাকল্পিক ও বৈকল্পিক ন্যায়। সেখানেও তোমাদেরকে আমি ভালো মতোই ক্লাস করব। এখানে এই অধ্যায়েও তোমাদের কোনো ব্রড কোশ্চেন নেই, এসএকিউ এবং এমসিকিউই আছে। সপ্তম অধ্যায়ে বুলীয় ভাষ্য। এখানে তোমরা ভেন ডায়াগ্রাম শিখবে, ভেন চিত্রটাও তোমাদেরকে এত সুন্দর একটা
জিনিস যেটা তোমরা তোমাদেরকে যদি শিখিয়ে দেওয়া হয় বা তোমরা যদি ভালো মতো শিখতে পারো, তাহলে এখানেও তোমরা সহজেই তোমরা করতে পারবে, তোমাদের কোনো অসুবিধাই হবে না তোমরা যদি একটু শিখতে পারো। আর অষ্টম অধ্যায়ে আছে সত্য সাপেক্ষ, এখানেও ট্রুথ টেবিল বলে একটা জিনিস আছে, সেটাও তোমাদেরকে ভালো মতো করে শিখতে হবে। এটা গেল ক বিভাগ। ক বিভাগে তোমাদের থাকছে 50 নম্বরের কোশ্চেন। এরপর আসছি আমরা খ বিভাগে। খ বিভাগে আছে আরোহমূলক তর্কবিদ্যা বা আরোহ যুক্তি। এই আরোহ যুক্তির এই যে এখানে নাম্বারিংগুলো করা হয়েছে, এখানে নাম্বারিংয়ে কিছু ভুল আছে। প্রথম অধ্যায়, এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ 4টে অধ্যায় তোমাদের আছে। প্রথম অধ্যায়ে আরোহ অনুমানের স্বরূপ। এই আরোহ অনুমানের স্বরূপ থেকেও তোমাদের বড় কোশ্চেন আসবে না, ছোট কোশ্চেনই আসবে। এখানেও তোমাদেরকে কিছু পড়তে হবে, আরোহ অনুমান সম্পর্কে একটা ধারণা তোমাদেরকে দেবো, এবং কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন, সাজেশন ভিত্তিক কোশ্চেন, এমসিকিউ, এসিকিউ আমি তোমাদেরকে করাবো। এখানে আগে তোমাদেরকে আরোহ যুক্তিটা সম্বন্ধে জানতে হবে, সেটা তোমরা প্রথমেই যুক্তিতেই পেয়ে যাবে। প্রথমে আমি তোমাদের যখন 1 নম্বর অধ্যায়, প্রথম অধ্যায়ে যখন যুক্তি পড়াবো, তখনই তোমাদেরকে আমি আরোহ যুক্তি সম্বন্ধেও একটা প্রাইমারি ধারণা দিয়ে দেবো, সেটা তোমাদের এই অধ্যায়েও কাজে লেগে যাবে। এরপর আসছি আমি দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে কারণ থেকেও তোমাদের বড় কোশ্চেন থাকবে না, এটাও তোমাদের পড়তে হবে। এখন তো তোমাদের ডিটেলস বলা যাচ্ছে না, তোমাদেরকে যখন আমি পড়াবো তখন তোমাদেরকে আমি ডিটেলস এটা আলোচনা করব। চতুর্থ অধ্যায় তোমাদের আছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। মিলের পরীক্ষামূলক পদ্ধতিতে তোমাদের বড় কোশ্চেন আসবে। সেখানে তোমাদের পদ্ধতি কি, কেটে কেটে কোশ্চেন আসবে। সেখানে তোমাদের একটা পদ্ধতির কোশ্চেন তোমাদের 8 নম্বর আসলেও তোমাদের সেই 8টাকে তোমাদের ভাগ করে দেওয়া হবে। সেই জন্য এইটাও যদি তোমাদের ভালো করে করতে পারো, সেখানেও তোমরা ফুল মার্কসই পাবে, তোমাদের 8 নাম্বারই পাবে। 8 নম্বর থেকে তোমাদের 1 নম্বরও কাটতে পারবে না। আমি তোমাদেরকে সেভাবেই শেখানোর চেষ্টা করব। তোমরাও যদি সেরকমভাবে শেখার চেষ্টা করো, তোমরাও সেটা আয়ত্তে আনতে পারবে। আর চতুর্থ অধ্যায় আছে আরোহমূলক দোষ। এখানে আরোহমূলক দোষ তোমাদের 2টো কোশ্চেন আসে, 2টো দোষ বার করতে দেওয়া হয়, 4 এবং 4, 8 নম্বরের। এই দোষটাও তোমরা যদি পর্যবেক্ষণ করে ঠিকমতো বুঝতে পারো যে কী দোষ এখানে ঘটেছে, তাহলে তোমরা এখানেও 4, 4, 8 নাম্বারই পাবে। এগুলো আমি তোমাদেরকে আস্তে আস্তে প্রত্যেকটা ক্লাসে তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত আমি যথাযথভাবে চেষ্টা করব প্রত্যেকটা ক্লাসে, যাতে তোমরা এমনভাবে বোঝানোর চেষ্টা করব যাতে তোমরা ঠিকমতো এটা বুঝতেও পারো এবং তোমরা করতেও পারো, যাতে তোমরা ফুল নাম্বারটা ক্যারি করতে পারো। এবার আমি তোমাদের নাম্বার বিভাজনটা কীরকম তোমাদের আসবে সেটা তোমাদের দেখাচ্ছি। প্রথম অধ্যায়ে যুক্তি, তোমরা ভালো করে নাম্বার বিভাজনটা দেখে নাও, কারণ তোমরা স্ক্রিনেও তোমাদের আসছে, তোমরা দেখে নাও যে কোন অধ্যায় থেকে বড় আর কোন অধ্যায় থেকে তোমাদের শুধু ছোট কোশ্চেন আসবে। প্রথম অধ্যায়ে যুক্তি থেকে তোমরা শুধুমাত্র 4টে কোশ্চেন পাবে, তার মধ্যে 3টে থাকবে এমসিকিউ, 1 নম্বর করে সব, এবং একটা থাকবে এসএকিউ। কিন্তু তোমাদের পড়তে গেলে যুক্তিটা তোমাদেরকে গোটা অধ্যায়টাই পড়তে হবে, এবং কারণ যুক্তি না পড়লে তোমরা পরবর্তী কোনো অধ্যায় বুঝতে পারবে না। সেজন্য যুক্তিটা তোমাদের প্রথম অধ্যায়ে শর্ট কোশ্চেন থাকলেও অল্প পরিমাণ নাম্বার থাকলেও তোমাদেরকে এটা ভালোভাবেই পড়তে হবে। এখান থেকে তোমাদের 50 নম্বর কোশ্চেন আসবে ক বিভাগ থেকে। দ্বিতীয় অধ্যায় থাকছে বচন থেকে তোমাদের একটা বড় কোশ্চেন আসবে, কিন্তু এখানে তোমাদের একটা ব্যাপার আছে, বচনে এমসিকিউ তোমাদের 2 নম্বর তো থাকছে, কোনো এসএকিউ থাকছে না। আর একটা বড় কোশ্চেন, ব্রড টাইপ কোশ্চেন আসছে, সেখানে তোমাদের একটা কোশ্চেন দিতে পারে যেটা তোমাদের 8 নম্বরে থাকবে, সে 8-এ হয়তো 2টো ভাগ করে দিল, সেই সঙ্গে তোমাদের 4টে লজিক দিতে পারে। লজিক বলতে হয়তো দিতে পারে বাক্য থেকে বচনে পরিণত করো, সে কোন পদ ব্যাপ্য সেটা দেখাও,
এই ধরনের 4টে কোশ্চেন তোমাদের দিতে পারে, অথবা থাকে, অথবা এই 4টে কোশ্চেন তোমরা যদি করো, তোমরা সেই 4টেতে যদি ঠিক হয়, তোমরা বুঝতে যদি পারো, তাহলে তোমাদের এই 4টে কোশ্চেন তোমাদের ঠিক হবেই বুঝতে পারলে। এবং সেই 4টে যদি ঠিক হয় তোমরা সেখানে 8 নম্বরই ক্যারি করবে। কিন্তু তোমরা যদি ওই 4টে না করো, সেক্ষেত্রে তোমরা যদি কোশ্চেন টাইপটা অ্যাটেন্ড করো, যেটা কোশ্চেন থাকবে, তাহলে হয়তো তোমাদের ঠিকমতো যদি না লেখা হয়, তোমাদের নাম্বারটা কাটতেও পারে। সেখানে তোমরা চেষ্টা করবে, যারা বুঝতে পারছো বা যারা করতে পারছো, তারা তোমরা ওই অথবা দিয়ে যে কোশ্চেনটা থাকবে 4টে কোশ্চেন, সেই 4টে তোমরা করার চেষ্টা করবে। এখান থেকে তোমাদের 10 নম্বর থাকবে। তৃতীয় অধ্যায়ে তোমাদের বড় কোশ্চেন থাকছে না, এখানেও তোমাদের MCQ 2 এবং SAQ 2 নিয়ে 4 নম্বর থাকছে। চতুর্থ অধ্যায় অমাধ্যম অনুমান থেকে তোমাদের MCQ থাকবে না, কিন্তু SAQ থাকছে 1 নম্বর। এখানেও তোমাদের এই একই মতো 8 নম্বরে কোশ্চেন থাকবে। হয়তো তোমাদের দিল আবর্তন কাকে বলে, ও বচনের আবর্তন করা যায় সম্ভব কিনা, নিয়ে 4 ভাগ করে দিল 8 নম্বরটাকে, উদাহরণসহ ব্যাখ্যা করো। অথবা তোমাদের ওরকম 4টে হয়তো বচন দিল, বাক্য দিল, সে বাক্যটাকে বচনে পরিণত করে আবর্তন করো বা বিবর্তন করো, সেখানে 4টে দিল, সেই 4টে 8 নম্বর, এক একটা 2 নম্বর করে। এখানেও তোমরা যদি ওই 2 নম্বর করে কোশ্চেনগুলো অ্যাটেন্ড করতে পারো, তোমরা যদি আবর্তন বিবর্তন ভালোভাবে করা শিখে যাও, আমি তোমাদেরকে যথেষ্ট চেষ্টা করব ভালো মতো করতে শেখানোর, তাহলে তোমরা কিন্তু এখানেও 8 নম্বর পুরো নাম্বারটাই পাবে। এখানে তোমাদের থাকছে 9 নম্বরের, একটা 1 নম্বর SAQ আর বট একটা 8। পঞ্চম অধ্যায় নিরপেক্ষ ন্যায় থেকেও তাই, তোমাদের থাকছে দুটো MCQ, একটা 8-এর। এই 8টার তাই 8এও তোমাদের এরকম দুটো করতে দেয়, দুটোতে 4 থাকে ভাগ, আর একটা বড়ও দেয়, এখানেও 10। এরপরের অধ্যায়গুলো দেখো, তোমাদের শুধু ক বিভাগের বলছি, ক বিভাগের প্রাকল্পিক বৈকল্পিক ন্যায় থেকেও বড় থাকে না, MCQ 2, SAQ 2। আবার বুলীয় ভাষ্য ভেনচিত্রতেও বড় থাকে না, MCQ 2, SAQ 2। এবং সত্যাপেক্ষ থেকেও বড় থাকে না, MCQ 3টে থাকে, SAQ 2টো থাকে। এই গেল ক বিভাগের টোটাল নাম্বার হচ্ছে 50 নম্বর থাকে। কিন্তু এইগুলো যদি তোমরা বুঝতে পারো, বলীয় ভাষ্য ভেঞ্চিত, এই 50 নাম্বারটা তোলা কোনো ব্যাপারই না, যদি তোমরা ঠিকমতো বুঝতে পারো এবং করতে পারো। এরপর খ বিভাগে তোমাদের আরোহ যুক্তি, এখান থেকে থাকছে 30 নম্বর। 4টে অধ্যায় আছে। 30 নম্বরের নবম অধ্যায় থাকছে তোমাদের বড় থাকছে না, 3 নম্বরের SAQ, 3 নম্বরের MCQ থাকছে 6 নম্বর। কারণেও তোমাদের বড় থাকে না, কারণেও তোমাদের 3 নম্বর MCQ আর 3 নম্বর SAQ নিয়ে 6 থাকছে তোমাদের বড়, সেটা হচ্ছে মিলের পরীক্ষামূলক পদ্ধতি। এখানে তোমাদের MCQ 2টো থাকছে আর বট একটা থাকছে 8 নম্বর। এই মিলের পরীক্ষামূলক পদ্ধতি আমি তোমাদের আগেই বললাম, এখানেও তোমাদের 8 নম্বরটা কেটে দেবে। হ্যাঁ, এই পদ্ধতিটার সূত্র কী, পদ্ধতি, হ্যাঁ, পদ্ধতির ব্যাখ্যা, এরকম 10 নম্বর। পুরো নাম্বারই পাওয়া যায়, 1 নম্বরও কাটা যায় না, যদি ঠিকমতো তোমরা জিনিসটাকে তুলে দিয়ে আসতে পারো। তারপর দ্বাদশ অধ্যায় থাকছে আরোহমূলক দোষ। এখানে তোমাদের বড় MCQও থাকবে না, SAQও থাকবে না, দুটো দোষ তোমাদেরকে আইডেন্টিফাই করতে দেবে। যদি তোমরা ঠিকমতো আইডেন্টিফাই দুটো দোষ করতে পারো, সেটাকে যদি তোমরা লিখতে পারো, তাহলে তোমাদের সেখানে 8-এ 8ই পাওয়া যায়। এই নিয়ে তোমাদের হচ্ছে 80 নাম্বার, এবং এই 80 নাম্বার তোমরা ফুলই তুলতে পারো, পুরোপুরি তোমাদের 80 নাম্বার চলে আসতে পারে, যদি তোমরা ঠিকমতো লজিকটা ক্যারি করতে পারো, ভালো করে বুঝতে পারো। নাম্বার 80 নাম্বারই তোমরা ক্যারি করতে পারবে। সেখানে তোমরা 20 নাম্বার প্রজেক্ট আছে, প্রজেক্ট থেকে তোমরা 20-তে 20, কোনো স্কুলে 20-তে 20 দেয়, কোনো স্কুলে 18 দেয়। তোমাদের এখানে 90% মার্কস পাওয়া কোনো ব্যাপারই না। সেই জন্য আমি বলছি, তোমরা আমার ক্লাসটা যথাযথভাবে ফলো করো। আমি
রীতিমতো মানে বোঝানোর চেষ্টা করব তোমরা যাতে বুঝতে পারো এবং তোমরা 90% মার্কস যাতে ক্যারি করতে পারো। তোমরা আমার ক্লাসটা যদি বুঝতে পারো এবং যদি তোমাদের কোনো অসুবিধা হয় পরবর্তী ক্ষেত্রে, আমি যখন পরবর্তী ক্ষেত্রে হয়তো লাইভে এলাম, তখন তোমরা আমাকে অসুবিধা হলে বলতে পারবে, আমি তোমাদেরকে যথার্থ বোঝানোর চেষ্টা করব। যদিও তোমাদের গোটা সিলেবাসটাই জানা, তবু এটাই আমার প্রথম ক্লাস, তাই প্রথম ক্লাস শুরু করার আগে তোমাদেরকে আর একবার এই সিলেবাস এবং নম্বর বিভাজন সম্পর্কে অবগত করানো হলো। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো এবং লাইকও করতে পারো। এখানেই আমি আমার এই ইন্ট্রোডাকশন ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনার সাথে থাকো।